नमस्कार श्रोता बंधुरा गल्पेर आसरे सबाइके स्वागत। सकलेर कुशल कामना करे आजकेर गल्प शुरू करछि। सत्यि भूतेर गल्पे आजके नवम पर्व। आज आमि आपनादेर शोनाबो सुमन नाथ घोषेर लेखा एकटी भूतेर गल्प मरणेर परे। गल्पटी सकले शेष पर्यन्त शुनबेन। भालो लागले अवश्यई लाइक करबेन, शेयर करबेन और आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आमार नतून श्रोता बंधुरा आमार गल्प शोनार परे किन्तु आमार चैनल सबस्क्राइब करते भूलबेन ना। आपनादेर भालोबासा और सहयोगिता आमार एकान्त काम्य। और जे सकल श्रोता बंधु इतिमध्येई आमार चैनल सबस्क्राइब करे आमार पाशे आछेन, आमार सहयोगिता करछेन, तादेर सकलके आमार आन्तरिक धन्यवाद। शुरू करछि आजकेर गल्प। के ओ के तुमी? घुमोते घुमोते চেঁচিয়ে ওঠে প্রবীর। গায়ে ঠেলা দিয়ে মা তাকে জাগিয়ে দেন। এই খোকা খোকা। ধর্মর করে বিছানায় উঠে বসে সে বলল, সে কোথায় গেল মা? কোথায় গেল সে? নেটের মশারি ফেলা খাটের ভেতর জমাট অন্ধকারে প্রবীরের চোখ দুটো যেন শিকারী কুকুরের মতো এপাশে ওপাশে কাউকে খুঁজতে থাকে। মা ছেলের গায়ে আবার হাত দিয়ে ডাকেন, এই খোকা, স্বপ্ন দেখছিলি বুঝি? মায়ের কথা যেন তার কানেই ঢোকে না। সম্মোহিতের মতো মোহাচ্ছন্ন কণ্ঠে তেমনিই বলে যায়, এই তো ছিল, কোথায় গেল? কার কথা বলছিস? কে কোথায় গেল? মায়ের গলায় এবার বিরক্তি প্রকাশ পায়। সেই মেয়েটা আমায় ডাকছিল তো হাতছানি দিয়ে। কি সুন্দর ধপধপে তার হাত, তার সরু সরু আঙুল। তখনও ঘুমের ঘোর কাটেনি। এই মনে করে মা তার হাতটা ধরে আরো জোরে জোরে ঝাঁকানি দিয়ে বললেন, স্বপ্ন দেখেছিস না? না না, ওইখানে আমাদের ওই দেওয়াল জোড়া বড় আয়নাটার সামনে দাঁড়িয়েছিল, কালো শাড়ি পরে, মাথায় ঘোমটা। কালো শাড়ি পরে? ছ্যাঁত করে ওঠে মায়ের বুকের ভেতরটা। সঙ্গে সঙ্গে বলে ওঠেন, মুখটা কার মতো দেখতে? তা তো জানি না মা, মুখটা তো তার দেখতে পাইনি, ঘোমটা টানা ছিল। শুধু নাকের আধখানা থেকে মুখের নিচের দিক আর পাতলা ঠোঁটের ফাঁক দিয়ে মুক্তোর মতো দাঁতগুলো কবার দেখেছি। সে আমায় হাতছানি দিয়ে ডাকছিল আর ফিক ফিক করে হাসছিল। সে কে মা? তখন ওর মা মনে মনে ভাবতে থাকেন, শুনেছি মানুষ যা নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করে অবচেতন মনে নাকি গোপনে সেই সমস্ত থেকে যায়। রাত্রে সেগুলোই নাকি সে স্বপ্ন দেখে। তাই সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্ন করলেন, ওই রকম কালো শাড়ি পরা মেয়েকে কি আজ বা অন্য কোনো দিন পথে ঘাটে দেখেছিলি? প্রবীর বলল, না মা, তবে হ্যাঁ, এর আগে বেশ কয়েকদিন আগে যেন ঘুমের ঘোরে ঠিক ওই রকম কালো শাড়ি পরা ছায়ার মতো মূর্তি একবার দেখেছিলেন। মনে হলো যেন আমায় ইশারায় সে ডাকছে, কি যেন বলতে চায়, কিন্তু আজকের মতো এত স্পষ্ট আর আগে কখনো দেখিনি। মা তখন ছেলেকে বোঝান, স্বপ্নে ওই রকম অবাস্তব অসম্ভব কত কি না মানুষ দেখে। শুয়ে পড় বাবা, ঝাঁঝা করছে রাত, এটা তো বুঝতে পারছিস? এই দোতলার বন্ধ ঘরের মধ্যে কোনো লোক ঢুকতেই পারে না। প্রবীর বলে, হ্যাঁ মা, ঠিক তাই, কিন্তু আজ এত স্পষ্ট দেখেছি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে এটা স্বপ্ন। প্রবীর ভালো ছেলে, কেবল লেখাপড়ায় ভালো নয়, চরিত্রবান, আদর্শবাদী
ওকে দেখলে মনে হয় স্কুলে পড়ে, কিন্তু সে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে, পার্ট 1 পরীক্ষার্থী। ওর বাবা কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মচারী, দিল্লিতে থাকেন। ওর মা তখন প্রবীরকে বলল, এত রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে তোকে বারণ করি, তা কিছুতেই শুনবি না। বেশি পড়ে মাথা গরম হয়ে যায় যে, তাই যা তা স্বপ্ন দেখিস। কাল থেকে ঘড়িতে 10:30 বাজলেই শুয়ে পড়বি, আমি আলো নিভিয়ে দেবো ঘরের। বাড়ে আর 2-3 মাস মোটে পরীক্ষার বাকি, এখনই তো বেশি পড়ার সময়। পড়ো না বাবা, সারাদিন ধরে যত পারো পড়ো, রাত্রে কেন? ডাক্তাররা সবাই বলেন ভালো ঘুম রাত্রে না হলে শরীর খারাপ হয়, ব্রেনও দুর্বল হয়ে পড়ে। প্রবীর তার মাকে খুব ভালোবাসে, তাই মায়ের কাছে না শুলে এখনো তার চোখে ঘুম আসে না। নইলে ওর পরে যে 2টি বোন, তারা তো পাশের ঘরে আলাদাই থাকে। ভাই বোনেদের ভেতর মাঝে মাঝে এই নিয়ে ঝগড়াও বাঁধে। বোনেরা বলে, তুই তো বুড়ো খোকা, মায়ের কাছে না শুলে তাই ঘুমোতে পারিস না। ছোট বোনের বয়স 10 বছর। রাগটা তারই বেশি দাদার ওপর, কারণ তার ন্যায্য অধিকার থেকে দাদাই তাকে বঞ্চিত করেছে, এই তার ধারণা। এর জন্য মনে মনে সে দাদাকে বেশ হিংসেও করে। অথচ দাদার ওপর মায়ের এই পক্ষপাতিত্ব দেখে ও মুখ ফুটে কিছু বলতে পারে না, শুধু মনে মনে গজরায়। আর রাত্রে শুয়ে শুয়ে দিদিকে বলে, মা সবচেয়ে বেশি ভালোবাসে দাদাকে, না রে দিদি? দিদি বলে তখন, ও কথা বলতে নেই, মার কাছে ছেলে মেয়ে সবাই সমান। বেশ কদিন পরে আর এক কাণ্ড ঘটল। এবার স্বপ্ন দেখে প্রবীর চেঁচিয়ে উঠল না। সম্মোহিতের মতো বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে এসে সদর দরজার খিল খুলে একেবারে রাস্তায় বেরিয়ে পড়ে, আর সেই কালো শাড়ি পরা ঘোমটা দেওয়া মূর্তিটার পিছনে চলতে থাকে। সে যেন এবার তাকে হাতছানি দিয়ে ডাকতে ডাকতে ঘর থেকে পথে টেনে নিয়ে আসে। নিচের সদর দরজায় খুট করে শব্দ হতেই হঠাৎ প্রবীরের মায়ের ঘুম ভেঙে যায়। খোকা, কিসের শব্দ হলো রে? আলোটা জ্বালাতো একবার। এই বলেই ছেলের গায়ে হাত দিয়ে তাকে জাগিয়ে দিতে গিয়েই তিনি চমকে ওঠেন। খোকা কোথায়? হ্যাঁ, বিছানা যে শূন্য। সারা বিছানায় হাত বুলিয়ে দেখেন। ধর্মর করে বিছানায় উঠে বসতেই বুকটা তার কেঁপে ওঠে থরথর করে। ঘর তো অন্ধকার, তবে খোকা গেল কোথায়? খোকা, এই খোকা বলে ডাকতে থাকেন, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। খাট থেকে নেমে এসে তাড়াতাড়ি আলোটা জ্বালতেই আরও যেন বুকে স্পন্দন বেড়ে যায়। বাথরুম তো ঘরের সঙ্গে সংলগ্ন। ঘরের ভেতর দিয়ে ঢোকার দরজা, সেটা তো বন্ধ, শিকল টানা রয়েছে। তবে এত রাত্রে দরজা খুলে সে গেল কোথায়? দেয়ালের বড় ঘড়িটা টিকটিক শব্দ করছিল। তার দিকে চট করে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে যায়। তখন রাত্রি 2টো। ওমা, এই রাত দুপুরে ছেলে গেল কোথায়? শিউরে ওঠে তার সর্বাঙ্গ। প্রবীর নামেই বড় হয়েছে, কিন্তু বড় ভীতু প্রকৃতির ছেলে। একলা রাতে বাথরুমে যেতে গেলেও মাকে সে আগে ডাকে। কোনো রকমে শাড়িটা গায়ে জড়াতে জড়াতে পটপট করে দালান আর সিঁড়ি সুইচগুলো টিপতে টিপতে নিচে নেমে গেলেন তিনি। কিন্তু সেখানে এসে সদর দরজাটা হা করে খোলা দেখে ভয়ে যেন তার হাত পা একেবারে হিম হয়ে যায়। লক্ষণ, এই লক্ষণ বলে চাকরের দরজায় ছুটে গিয়ে ধাক্কা দিতে থাকেন। কি মা? এই বলে একেবারে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো লক্ষণ। দেখ তো দাদাবাবু এই রাত্রে কোথায় বেরিয়ে গেল। ওপরে নেই, বাথরুমে নেই, আমি তন্ন তন্ন করে সব খুঁজে দেখেছি। নিচের দরজা খোলা দেখে আমার বুকের ভেতরটা থরথর করে কাঁপছে ভয়। নিশ্চয়ই সে রাস্তায় বেরিয়ে গেছে।
সে কি? এই বলে লক্ষণ ছুটে রাস্তায় বেরিয়ে গেল। সারদান এভিনিউর দীর্ঘ পথটা শূন্য, জনহীন। শুধু নিয়ন বাতির আলোয় জ্যোৎস্না রাতের মতো চারদিক ঝলমল করছে। সদর থেকে রাস্তায় নেমেই লক্ষণ দ্বিধায় পড়ে যায়। কোন দিকে যাবে? সামনে লেকের দিকে, না বাই গোল পার্কের দিকে, অথবা ডানহাতি রবীন্দ্র স্টেডিয়ামের দিকে? হতভম্বের মতো এদিক ওদিক তাকিয়ে কোথাও কোনো মানুষের চিহ্ন দেখতে না পেয়ে শেষে লেকের দিকেই ছুটল লক্ষণ। ও পল্লীগ্রামের মানুষ, অনেক রকম দৈত্য দানব ভূত প্রেতের কাহিনীও শোনা। নিশির ডাকের কথাও জানা আছে এবং বিশ্বাসও করে। দৈত্য দানারা নিশুতি রাতে নাকি ওদের গায়ে এমনি অনেক মানুষকে ঘর থেকে টেনে বার করে নিয়ে যায়। তারপর কাউকে গাছের ওপর তুলে সেখান থেকে ফেলে মারে, কাউকে বা পুষ্করিণীর জলাশয়ে ডুবিয়ে মারে। লক্ষণের দৃঢ় বিশ্বাস তেমনই কিছু একটা হয়তো হয়েছে, নইলে দাদাবাবু যা ভীতু, একাই গভীর রাত্রে এইভাবে কখনোই রাস্তায় বেরিয়ে আসতে পারে না। খানিকটা ছুটে গিয়ে সে আবার থমকে দাঁড়ালো। তারপর দাদাবাবু, দাদাবাবু বলে চেঁচিয়ে ডাকলো, কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ না পেয়ে আবার তেমনি সে ছুটতে লাগলো লেকের দিকে। সুইমিং পুলের কাছাকাছি আসতেই সে চমকে উঠল। ওই তো দূরে মানুষের মতো একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিকই, ওই তো দাদাবাবু। মোহাচ্ছন্নের মতো যেন এগিয়ে চলেছে পা পা করে। তাহলে তার অনুমান ঠিকই। দাদাবাবু বলে সে এত জোরে চিৎকার করেছে, কিন্তু সে তো তার কানেই যাচ্ছে না। কিসের একটা ঘোরে যেন ডুবে আছে দাদাবাবু। দাদাবাবু দাদাবাবু বলে সে যে এত চিৎকার করেছে, কিছুই যেন তার কানে যাচ্ছে না। কিসের একটা ঘোরে যেন ডুবে আছে। প্রবীর তখনও তেমনিই চলেছে। সত্যি কিছুই সে শুনতে পায়নি। একেবারে জলের ধারে তখন গিয়ে পড়েছিল প্রবীর। তাই ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে একেবারে পিছন থেকে জাপটে ধরল তাকে লক্ষণ। আর দু পায়ে গুলেই একেবারে জলের মধ্যে পড়ে যেত সে। কে বলে শিউরে উঠল বটে প্রবীর, কিন্তু তখনও তার সেই আচ্ছন্ন ভাবটা কাটেনি, তেমনই রয়েছে। আমি লক্ষণ, দাদাবাবু। আপনি এখানে এলেন কি করে? ভয়ার্ত স্বরে সে প্রশ্ন করল। কোথায় গেল সে? চোখে মুখে তখনও তেমনই মহাচ্ছন্ন ভাব। কে দাদাবাবু? ওই যে কালো শাড়ি পরা সেই মেয়েটা, যার মাথায় ঘুমটা, শুধু মুখের একটুখানি দেখা যায়। ধপধপে সুন্দর হাত দিয়ে সে যে আমায় হাতছানি দিয়ে ডেকে এনেছে। কোথায় গেল সে? বলতে বলতে ছোট ছেলের মতো তার গলা দিয়ে যেন কান্নার স্বর বেরিয়ে আসে। ওর হাত দুটো এবার দুহাত দিয়ে চেপে ধরে বেশ করে বার কতক ঝাঁকানি দিল লক্ষণ। তারপর এক আজলা জল খপ করে লেক থেকে তুলে নিয়ে ওর মুখের ওপর ঝাপটা মারল। সঙ্গে সঙ্গে সেই মোহগ্রস্ত আবিষ্ট ভাবটা কেটে গেল প্রবীরের, যেন স্বপ্নরাজ্য থেকে একেবারে বাস্তব জগতে ফিরে আসে। তখন চারদিকে একবার সভয়ে তাকিয়ে লক্ষণের হাতটা জড়িয়ে ধরে সে বলে উঠল, এখানে কেন আনলে আমায়? আমার বড্ড ভয় করছে। শিগগিরই বাড়ি চলো। মা কোথায়? পরের দিন ওদের বাড়ির যিনি প্রবীণ ডাক্তার, তিনি এলেন প্রবীরকে দেখতে। তাকে ভালো করে পরীক্ষা করে বললেন, এর নাম বুলিজম। এ এক কঠিন ব্যাধি। ঘুমের ঘোরে ঘর থেকে অচৈতন্যের মতো বেরিয়ে যায় রোগী। তারপর এমন সব অসম্ভব অসম্ভব কাণ্ড কারখানা করে যে বিশ্বাসই করা যায় না। আর এভাবে নানা দুর্যোগ দুর্ঘটনার পড়ে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যু হয়। ডাক্তারের কথা শুনে ভয় ওর মার হাত পা যেন ঠান্ডা হয়ে যায়।
কি হবে তাহলে? ডাক্তারবাবুর কাছে কেঁদে পড়েন। তার একমাত্র ছেলে এই প্রবীর। ডাক্তারবাবু বড় বড় নিউরোলজিস্ট ও স্পেশালিস্টদের নাম করে দিলেন, যারা এরকম মানসিক ব্যাধি আর নার্ভের চিকিৎসায় বিশেষজ্ঞ। বড় লোকের ছেলে প্রবীর, টাকা পয়সার অভাব নেই। তাই সঙ্গে সঙ্গে ওর মা চিকিৎসকদের বাড়িতে ছুটলেন। এক ডাক্তার ছেড়ে আরেক ডাক্তার, এমনই করে কলকাতার বহু বড় বড় ডাক্তারকে দেখালেন এবং এইভাবে চিকিৎসার পেছনে প্রবীরের মা বহু টাকা খরচ করলেন, কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হলো না। ইতিমধ্যে আরও 2 দিন এইভাবে ঘর থেকে গভীর রাত্রে বেরিয়ে গিয়েছিল প্রবীর। লক্ষণ ইদানিং রাত্রে ঘুমোয় না, জেগে থাকে। তাই যেমন সদর দরজা খুলতে যাবে অমনি লক্ষণের কাছে ধরা পড়ে ফিরে এসেছে প্রবীর। কিন্তু তার মুখে সেই একই কথা। কোথায় গেল সেই মেয়েটা, সেই কালো শাড়ি পরা ধবধবে ফর্সা মেয়েটা, যার মাথায় ঘুমটা, যে আমায় হাতছানি দিয়ে ডাকছিল এক্ষুনি? লক্ষণ আবারও তার হাত দুটো জোর করে চেপে ধরে কোমরে বারবার ঝাঁকানি দিতেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে প্রবীর। চিন্তায় ভেঙে পড়ে প্রবীরের মা। পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি। ছেলের যেন সব সময় কেমন একটা বিমর্ষ ভাব, কি যেন চিন্তায় মগ্ন। সামনে পড়ার বই খোলা, কিন্তু ওর মন বুঝি চলে যায় অন্য কোনোখানে। পুজো, মানো, ঝাড় ফুঁক, মাদুলি, জলপড়া, হেকিমি, কোবরেজি, যে যা বলেছে সব করে যখন হতাশ হয়ে ভাবতে থাকে প্রবীরের মা এখন কি করবেন, ঠিক সেই সময় এক তান্ত্রিক সন্ন্যাসীর খবর পেলেন তিনি নাকি এই রকম দুরারোগ্য সব ব্যাধি ভালো করেছেন। থাকেন দুর্লভপুর, হুগলি জেলার এক সুদূর পল্লীতে। লক্ষণকে সঙ্গে করে প্রবীরকে নিয়ে একদিন তিনি খুঁজে খুঁজে সেখানে গিয়ে হাজির হলেন। তান্ত্রিক সন্ন্যাসীর ঘরে ঢুকেই হকচকিয়ে যায় প্রবীর। তান্ত্রিক সন্ন্যাসীর কথা বইতেও পড়েছিল, কিন্তু কোনোদিনও চোখে দেখেনি। সে আশ্চর্য হয়ে যায়, ঠিক যেমনটি গল্পে উপন্যাসে পড়েছিল হুবহু সব মিলে যাচ্ছে। মরার খুলি, নরকঙ্কাল চারিদিকে ছড়ানো। ঘরের ঠিক মাঝখানে বিরাট একটা ধুনি জ্বলছে। বাঘছালের একটা আসন তার সামনে পাতা, তার উপরেই বসে আছেন রক্তবস্ত্র পরিহিত জটা জুটোধারী এক সন্ন্যাসী। কপালে তার লাল চন্দনের রেখা, একটা নয় 3টে। প্রবীরের মা সন্ন্যাসীকে প্রণাম করে তার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে ছেলের রোগের কথা সব বললেন। সন্ন্যাসী নিঃশব্দে সব শুনলেন। তারপর জয় তারা বলে একটা হুঙ্কার দিয়ে উঠলেন। এমন বিকট সে কণ্ঠস্বর যে আতঙ্কে সবাই শিউরে ওঠে। সন্ন্যাসী বললেন, মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে, ভাবিসনি কিছু। কাঁদতে কাঁদতে প্রবীরের মা বললেন, কে ওকে এমনি করে ডাকে বাবা? ছেলে বলে কালো শাড়ি পরা এক মেয়ে ছেলে, ধবধবে সুন্দর হাত দিয়ে কেবলই ওকে ডাকে। তার মুখ একদিন মাত্র একটুখানি দেখেছিল, আর কোনোদিনও দেখেনি, শুধু হাতছানি দিয়ে ডাকে। কে সে বাবা, কে ওকে ডাকে? প্রবীর এতক্ষণ চুপ করেই বসেছিল, হঠাৎ বলে ফেলল, আমি দেখব তাকে, আমাকে দেখান। সন্ন্যাসী তখন প্রবীরের দিকে তাকিয়ে বললেন, দেখবি তোকে কে ডাকে? হ্যাঁ বাবা, আমি দেখব। বড্ড তাকে দেখতে ইচ্ছা করে আমার, দেখাতে পারবেন? মুখে কথা বলল, মনের মধ্যে কিসের একটা আতঙ্ক যেন প্রবীর চেপে রাখে। সন্ন্যাসী তখন জলজলে চোখে প্রবীরের মুখের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা দেখাচ্ছি। তোর নাম গোত্র কি বলতো মা? প্রবীরের মা যেই বলে দিলেন অমনি তারা তারা বলে তিনি বিরাট হুঙ্কার দিলেন। তারপর ওদের হাতে জ্বলন্ত ধুনি থেকে একটু ছাই তুলে দিয়ে বললেন,
দু হাতে মুঠি করে চোখ বুজে থাক, আমি যখন বলবো তখন চোখ খুলবি, কিন্তু তার আগে যদি চোখ চাস তাহলে একেবারে মৃত্যু, কেউ রক্ষা করতে পারবে না, মনে রাখিস। প্রবীর আর তার মা সন্ন্যাসী যেমন নির্দেশ দিলেন সেইভাবে চোখ বন্ধ করে বসে রইলেন। চুপি চুপি প্রবীরের মা তার ছেলেকে বললেন, খবরদার তাকাসনি যেন বাবা। এবার সন্ন্যাসী তার তন্ত্রমন্ত্রের ক্রিয়া শুরু করলেন। সন্ন্যাসী অস্ফুট স্বরে কি সব মন্ত্র আউড়িয়ে যেতে লাগলেন। শেষে একসময় তারা তারা বলে এমন বিকট হুঙ্কার ছাড়লেন যে ওরা আতঙ্কে চমকে উঠল। সঙ্গে সঙ্গে তিনি বললেন, দেখ, এবার চোখ খুলে দেখ। প্রবীর বলে উঠল, হ্যাঁ, ওই তো সেই কালো শাড়ি পরা মেয়ে, মুখে ঘোমটা, সেই হাত, ওই ধবধবে সুন্দর হাত দিয়েই তো আমায় ডাকে। কে কে তুমি? বলো বলো আমায়। প্রবীরের মা এবার বলে উঠলেন, বাবা, ওর মুখটা তো দেখতে পাচ্ছি না, ঘোমটা দিয়ে ঢাকা। যদি একবার দেখান দয়া করে, দেখি ও কে। আচ্ছা, দেখাচ্ছি, আবার চোখ বোঝ তোরা, যখন বলবো তখনই খুলবি। মিনিট পাঁচেক আবার বিড়বিড় করে মন্ত্র পড়লেন সন্ন্যাসী। তারপর আবার বললেন, চোখ খোল। চোখ খুলে প্রথম চিৎকার করে উঠলেন প্রবীরের মা, হ্যাঁ তুমি? বাস, শুধু ওই দুটি কথা বলেই তিনি সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন। প্রবীর কেঁদে উঠল, মা গো। সন্ন্যাসী তখন ধুনি থেকে এক মুঠো ছাই তুলে নিয়ে প্রবীরের হাতে মন্ত্র পড়ে দিয়ে বললেন, তোমার মায়ের মুখে বেশ করে এটা মাখিয়ে দাও। প্রবীর সেই ছাই যেমন ওর মার মুখে মাখিয়ে দিলে অমনি তিনি ধীরে ধীরে চোখ খুললেন। তারপর উঠে বসলেন। প্রবীর তখন ওর মাকে বলল, কে ওই মূর্তি মা? তুমি ওকে চেনো? বলো মা, সত্যি করে। ওই মুখখানা আমি শুধু একদিন দেখেছিলাম, জানার জন্য আমার বুকের ভেতরটা কেমন করছে, আমি আর কৌতূহল চেপে রাখতে পারছি না। তুমি কি বুঝতে পারছো না মা? তখনও প্রবীরের মা তেমনই নীরব, নিরুত্তর। ছেলের কাছে কি বলবেন? তারা তারা বলে সন্ন্যাসী আবার সেই রকম বিরাট হুঙ্কার ছেড়ে প্রবীরের মায়ের মুখের ওপর গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন, যেন তার ওই বড় বড় রক্তচক্ষু দুটো দিয়ে এক্ষুনি তাকে ভস্ম করে ফেলবেন। সঙ্গে সঙ্গে কাঁটা দিয়ে উঠল প্রবীরের মায়ের সারা শরীর। এবার আর গোপন করতে পারলেন না। প্রবীরকে আস্তে আস্তে শুধু বললেন, ও তোর মা? হ্যাঁ, আমার মা? তাহলে তুমি কে? বিস্ময়ে হতবাক হয়ে প্রবীর তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রবীরের মা পাষাণ মূর্তির মতো নিস্তব্ধ, শুধু তার দু চোখ বেয়ে জলের ধারা বয়ে যায়। সন্ন্যাসী এতক্ষণ নিঃশব্দে প্রবীরের মায়ের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠলেন, ইনি তোর চোরনি মা। হাসপাতালের নার্সকে মোটা টাকা ঘুষ দিয়ে তোকে বদলে নিয়েছিলেন নিজের মেয়ের সঙ্গে। পুত্র সন্তান ওর কোনোদিনই হবে না, এ কথাই জ্যোতিষীরা গণনা করে বলেছিলেন। সেই গণনাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তোকে ওই মায়ের বুক থেকে চুরি করে ছিনিয়ে এনেছিলেন। তোর ওই মা আসল মা। তোর ওই আসল মা তো মরে গিয়েছেন, কিন্তু তোকে দেখার বাসনা ওরা আজও মরেনি। তাই আর থাকতে না পেরে মাঝে মাঝে ছুটে আসেন তোকে দেখতে। আমি পাপী, আমি অপরাধিনী, আমায় ক্ষমা করো বাবা। বলে কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর পায়ে লুটিয়ে পড়ে প্রবীরের মা। সন্ন্যাসী ঘৃণায় পা দুটো সরিয়ে নেন, তাকে ছুতেও দেন না। তাই আবার যেই সন্ন্যাসীর পা ধরতে গেলেন, অমনি তিনি হুঙ্কার দিয়ে প্রবীরের দিকে আঙুল দেখিয়ে বললেন,
ওর কাছে মাপ চা। না না বাবা, তা হয় না। এই বলে কাঁদতে কাঁদতে প্রবীর তার মায়ের পায়ে লুটিয়ে পড়ল। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।